আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম: ক্ষমতা হারিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা মুখ খুলছেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে দেবে, কারা পাবেন কারা পাবেন না। ডিএ নতুন সরকার ক্ষমতায় এসে ডিএ দেওয়ার তোড়জোড় শুরু, এই সরকারি কর্মীরা পাবেন টাকা। শপথ নিয়ে প্রথম দুটি কাজ কি হবে জানিয়ে দিলেন শুভেন্দু। ১২ বছরের কঠোর তপস্যা আর কৌশলী লড়াই, বিজেপির সাফল্যের গূঢ় রহস্য ফাঁস করলেন অমিত শাহ। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবিতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা, ক্ষোভ। তাদের অনেকেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন দল পরিচালনার জন্যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। তাদের কেউ যেমন অভিযোগ করছেন অভিষেক ব্যানার্জি তাদের দলটিকে শেষ করে দিলেন, কেউ সামাজিক মাধ্যম তার উদ্ধৃত আচরণের কথা লিখছেন, তেমনি তারই উদ্যোগে যে পরামর্শদাতা সংস্থা নিযুক্ত হয়েছিল সে আইপ্যাকের বিরুদ্ধেও ক্ষুব্ধ হয়েছেন। আইপ্যাক কর্মীদের মাতব্বরির কথাও বিবিসিকে বলছেন এক নেতা। আবার সিনেমা জগৎ বা ক্রীড়া জগৎ থেকে যারা তৃণমূল কংগ্রেসে এসেছিলেন এমন একাধিক পরাজিত প্রার্থীও টিকিট না পাওয়া অভিনেতাও রাজনীতি থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন। একাধিক নেতা, মন্ত্রী, স্থানীয় গণমাধ্যমে এমন অভিযোগও তুলেছেন যে দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ ব্যক্তিরা নিয়মিত জেলা ও স্থানীয় স্তরের নেতাদের কাছে অর্থ দাবি করতেন। ভোটের ফলাফল বেরোনোর পর থেকে যেভাবে দলের নেতাকর্মীরা প্রকাশ্যে মুখ খুলছেন তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস জানিয়েছে ওই সব বক্তব্যের সঙ্গে দল সহমত পোষণ করে না এবং ৪ জন নেতা ও মুখপাত্রকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন দলটি। অভিষেক ব্যানার্জি কর্পোরেট কায়দায় দল চালান বলে ভোটের ভরাডুবির পরে অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসনে পরাজিত হয়ে এবছর ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ দলের একাধিক হেভিওয়েট প্রার্থী নিজেদের কেন্দ্রে গুরুত্বপূর্ণ ব্যবধানে পরাজিত হয়েছেন। মালদা জেলার প্রবীণ নেতা ও সাবেক পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দিকে আঙুল তুলেছেন। নির্বাচনের ফলাফলের পর তিনি সংবাদ মাধ্যমে দলের বিপর্যয়ের জন্য ব্যানার্জিকে দায়ী করে বলেছেন, একজনই ব্যক্তি আছে যিনি দলটিকে তিলে তিলে শেষ করে দিলেন, তিনি অভিষেক ব্যানার্জি। দলটিকে যেভাবে নিয়ে গিয়েছিল কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে কর্পোরেট হাউসে চলে না। তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং দলের বর্ষীয়ান নেতা অতীন ঘোষ সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন আধুনিক নেতা। তিনি পার্টিটাকে একটি সংগঠিত আকার দিতে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন, কিন্তু আধুনিক প্রযুক্তি দিয়ে তৃণমূলের সঙ্গে মানুষের পালস বোঝা যায় না। তিনি মনে করেন তৃণমূল স্তরে এমন নেতৃত্বের প্রয়োজন যারা সরাসরি মানুষের সঙ্গে মিশে মানুষের মনোভাব বোঝার চেষ্টা করবেন। দলবিরোধী মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা ব্যানার্জি, মিস্টার চৌধুরী ছাড়াও রিজু দত্ত, পাপিয়া ঘোষ, কোহিনুর মজুমদার এবং কার্তিক ঘোষের মতো নেতানেত্রী ও মুখপাত্রদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর। কলকাতা লাগোয়া বিধাননগরের যে কর্পোরেট অফিস ভবনে আইপ্যাকের দপ্তর, তৃণমূল কংগ্রেসের একাংশ সরাসরি পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের মাতব্বরির কথা বলছেন। প্রাক্তন বিধায়ক ও প্রবীণ নেতা খগেশ্বর রায় বিবিসিকে বলেন, এই ফলাফলের জন্য আগামী 98% আইপ্যাককেই দায়ী করব। আমি 1998 সাল থেকে দলের হয়ে কাজ করছি। পঞ্চায়েত থেকে বিধানসভা অনেক নির্বাচন দেখেছি, কিন্তু 2021 সাল থেকে আইপ্যাক আমাদের উপর মাতব্বরি শুরু করলো। আর অভিযোগ, আইপ্যাকের কর্মীরা তৃণমূল স্তরে মানুষের পালস বুঝতে ব্যর্থ। তার কথায় ওরা আসতেন রাজকীয় মেজাজে, এসি গাড়িতে ঘুরে বেড়াতেন। এভাবে দল চালানো যায় না, মানুষের সঙ্গেও মেলামেশা করা যায় না। মিস্টার রায়ের দাবি, আইপ্যাক ঠিক করে দিত প্রার্থী কে হবেন বা দলের কর্মসূচি কি হবে। আমরা পুরো কর্মী হলেও আমাদের কোনো গুরুত্ব ছিল না। দলের অনেক অনুষ্ঠানে আমাদের ডাকা হতো না। এই দলটা কি ওরা গড়েছে না আমরা? আসল তৃণমূল কংগ্রেসের আদর্শ বা আবেগ কোনোটাই ওরা বুঝতে পারেনি। আরজি করের মেডিকেল কলেজ ও হাসপাতালে এক কর্মরত চিকিৎসকের নির্যাতন ও খুনের ঘটনার পর
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন আলমা জহর সরকার। এবছরের নির্বাচনের আগে 19শে এপ্রিল সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, আইপ্যাকের প্রভাবে দলে একটি কর্পোরেট স্টাইল রাজনীতির সংস্কৃতি শুরু হয়েছিল। এটা অত্যন্ত দুঃখজনক। গণতন্ত্রের রাজনৈতিক দলগুলির নিজস্ব সদস্য থাকা উচিত, অথচ রাজ্য সরকার ও দলের বাইরে আইপ্যাক নামের একটি তৃতীয় শক্তি সর্বস্তরে প্রভাব ফেলত, লিখেছিলেন তিনি। বিজেপির ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতির কথাও গ্রামে গ্রামে আলোচনায় উঠে আসছে। রাজ্যে বিজেপি সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়নি। 9 মে তারিখে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। এই আবহে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। বিজেপি ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতির কথা গ্রামে গ্রামে আলোচনা উঠে এসেছে। বহু মহিলার কাছে লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা শুধুমাত্র সরকারি অনুদান নয়, সংসার চালানোর ভরসা। কেউ এই টাকা দিয়ে সন্তানের টিউশনের বেতন দেন, কেউ দুধ ফল কেনেন, কেউ আবার চাল ডাল বা ওষুধ কিনে মাস কাটান। কিন্তু মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংকে গেলে উত্তর মিলছে এখনও টাকা আসেনি। আর সেই উত্তর শুনেই হতাশ মুখে ব্যাংক থেকে বাড়ি ফিরছেন বহু নিম্নবিত্ত পরিবারের গৃহবধূরা। জানা যাচ্ছে, যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় আসছে, তাই তারা অন্নপূর্ণা ভাণ্ডার পুরোদমে চালু করে দেবে। মহিলারা পাবেন 3,000 টাকা করে। তবে যেহেতু এখনও সরকার গঠন হয়নি, তাই বিজেপি সরকার আসার পরে মে মাস থেকে টাকা দেবে কিনা তা জানা যায়নি। কারণ সরকার গঠন হয়ে পুরোপুরি দায়িত্ব নিতে কিছুটা সময় লাগতে পারে। সেই হিসাবে জুন মাসে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে যেতে পারে। তার আগে মে মাস থেকেই আবেদন করা শুরু হয়ে যেতে পারে। কবে কোথায় আবেদন জমা নেওয়া হবে তা জানা যাবে সরকার গঠনের পরে। রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘদিনের অসন্তোষ কি এবার মিটতে চলেছে? জানা গেছে, নবান্নে ডিএ নিয়ে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। তাহলে কি নতুন সরকার ক্ষমতায় আসার পরেই ডিএ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করলো? জানুন বিস্তারিত। রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘদিনের অসন্তোষ কি এবার মিটতে চলেছে? জানা গেছে, নবান্নে ডিএ নিয়ে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী এই বৃদ্ধি কার্যকর হলে রাজ্যের কর্মীরা মোট 22% হারে ডিএ পাবেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ 58% থেকে বেড়ে 60%-এ পৌঁছেছে। এই নতুন হার 2026 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার কথা। ফলে কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক আরও বেড়ে দাঁড়িয়েছে 38%, যা নিয়ে কর্মচারী মহলে অসন্তোষ দীর্ঘদিনের। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আগে ঘোষণা করে দিয়েছিল যে গত জানুয়ারি মাস থেকে তাদের কর্মী এবং আধিকারিকদের জন্য ডিএ পরিমাণ 2% বাড়ানো হচ্ছে, যার ফলে এখন কেন্দ্রীয় আমলাদের মোট ডিএর পরিমাণ দাঁড়িয়েছে 60%, যা রাজ্যের তুলনায় 3 গুণের বেশি। আর কেন্দ্রীয় অর্থমন্ত্রক সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে এবার রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী বর্ধিত হারে ডিএ প্রদানের জন্য কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্থার দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যার ফলে আইএএস এবং আইপিএস পদমর্যাদার আধিকারিকদের প্রাপ্ত ডিএর পরিমাণ এক ধাক্কায় বেশ কিছুটা বাড়তে পারে বলেই মত প্রকাশ বিশেষজ্ঞদের। নিয়ম মাফিক রাজ্যে কর্মরত অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডারদের অফিসাররা কেন্দ্রীয় হারে ডিএ পেয়ে থাকে, কিন্তু কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করার সংশ্লিষ্ট রাজ্য সরকারকে তা কার্যকর করার জন্য একটি পৃথক বিজ্ঞপ্তি জারি করতে হয়। আর নবান্নের পক্ষ থেকে সেই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মচারীরা। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের নজর এখন অর্থ দপ্তরের দিকেই, কারণ গত রাজ্যে বাজেটে রাজ্য সরকারের নিজস্ব কর্মীদের জন্য অতিরিক্ত 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা হয়েছিল, যা গত এপ্রিল মাস থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু লোকসভা নির্বাচনের জন্য লাগু হওয়া আচরণবিধির কারণে সেই সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি বা অর্ডার প্রকাশ আটকে ছিল। সরকারি কর্মচারীদের প্রত্যাশা, খুব তাড়াতাড়ি এই সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিযায়ী দলের বৈঠকে শুভেন্দুকে নেতা নির্বাচিত করা হয়।
আর নেতা নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণেই হবু মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন তার সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য হবে বিগত জমানার অমীমাংসিত এবং বিতর্কিত ফাইলগুলি পুনরায় খোলা। এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুভেন্দু হুঙ্কার দিয়ে বলেন, আরজিকর থেকে সন্দেশখালির সব ফাইল আমি খুলব, কোনো দুর্নীতির তদন্তই ধামাচাপা পড়ে থাকবে না। তিনি ঘোষণা করেন, এই সব ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য বিশেষ কমিশন গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা। শুধু নারী সুরক্ষা বা অপরাধ দমন নয়, প্রশাসনিক স্তরে হওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতি রুখতেও তিনি একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন। শুভেন্দুর কথায়, যারা সরকারি অর্থ নয়ছয় করেছেন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন বসানো হবে। কেউ ছাড় পাবে না। এদিন হবু মুখ্যমন্ত্রীর ভাষণে বারবার ফিরে এসেছে লড়াই এবং শহীদদের কথা। তিনি বলেন, আমি আজ সেই ৩২১ জন বিজেপি কর্মীকে স্মরণ করতে চাই যারা এই পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন, যারা তৃণমূল জমানায় ক্ষয়ক্ষতির হয়েছে তাদের প্রতিটি স্বপ্ন এই বিজেপি সরকার পূরণ করবে। নিজের ভাষণে তিনি কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, অমিত মালব্য ও মঙ্গল সিংকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার উন্নয়নের চাকাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প শোনা যায় তাঁর গলায়। শুভেন্দু অধিকারীর এই আমি নই আমরা নীতি এবং প্রথম দিন থেকে দুর্নীতির বিরুদ্ধে এই কড়া অবস্থান রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে আরজিকর বা সন্দেশখালির মতো বিষয়গুলি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আবেগ ও ক্ষোভ রয়েছে সেটিকে প্রথম দিক থেকে গুরুত্ব দিয়ে শুভেন্দু প্রমাণ করতে চাইলেন যে তার সরকার হবে প্রকৃত অর্থেই ভরসার সরকার। আগামীকাল অর্থাৎ ব্রিগেডে ঐতিহাসিক ময়দানে প্রধানমন্ত্রী উপস্থিতিতে শপথ নেবেন শুভেন্দু। শপথের আগেই তার এই ফাইল খোলার হুঁশিয়ারি বিরোধী শিবির এবং প্রাক্তন শাসক দলের অন্দরে যে বড়সড় কম্পন তৈরি করলো তা বলাই বাহুল্য। এখন দেখার শনিবার শপথ গ্রহণের পর প্রশাসনিক স্তরে শুভেন্দুর এই বার্তার প্রতিফলন ঠিক কতটা দ্রুত ঘটে। 2014 সাল থেকে শুরু হওয়া ভারতীয় জনতা পার্টির অভাবনীয় জয়যাত্রাকে কেবল একটি রাজনৈতিক জয় হিসাবে দেখতে নারাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে গত 12 বছরের এই সফল ছিল এক নিরলস লড়াই, আত্মনিবেদন এবং নিখুঁত কৌশলের এক সার্থক দৃষ্টান্ত। কিভাবে প্রতিকূল পরিস্থিতিকে জয় করে জনমতকে নিজেদের পক্ষে আনতে হয়, এই দীর্ঘ যাত্রাপথ আধুনিক রাজনীতির ইতিহাসে তারই এক অনন্য পাঠ হয়ে দাঁড়িয়েছে। বিজেপির এই সাফল্যের ব্যবচ্ছেদ করতে গিয়ে অমিত শাহ সংগঠনের পাশাপাশি আদর্শগত ভিত্তির উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কেবল শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকলেই এই বিপুল সাফল্য পাওয়া সম্ভব ছিল না। সংগঠনের শক্তির সঙ্গে যখন পাহাড় প্রমাণ আদর্শের মেলবন্ধন ঘটে এবং কর্মীরা যখন সেই আদর্শে দীক্ষিত হয়ে ময়দানে নামেন তখনই জয় সুনিশ্চিত হয়। দলের প্রতিটি স্তরের কর্মীর আত্মত্যাগ এই 12 বছরে বিজেপিকে জাতীয় রাজনীতির একছত্র শক্তিতে পরিণত করছে। সাফল্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চাবিকাঠি হিসাবে শাহ তুলে ধরেছেন বিকাশের বার্তা বা উন্নয়নের কাজকে। সরকারের নেওয়া জনকল্যাণমূলক প্রকল্পগুলি এবং উন্নয়নের সুফল প্রতিটি প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই ছিল কেন্দ্রীয় নেতৃত্বের প্রধান রণকৌশল। সাধারণ মানুষের আস্থা অর্জনের এই নিরবিচ্ছিন্ন প্রক্রিয়ার ফলে জনমত ক্রমশই গেরুয়া শিবিরের অনুকূলে এসেছে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নিচুতলার মানুষের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন বিজেপিকে একের পর এক কঠিন নির্বাচনে জয় এনে দিয়েছে। অমিত শাহের এই বিশ্লেষণ থেকে স্পষ্ট যে আগামী দিনগুলিতেও বিজেপি তাদের এই উন্নয়নের মডেল এবং আদর্শগত লড়াইয়ের উপর ভিত্তি করেই নিজেদের আধিপত্য বজায় রাখতে চাইছে। এই রণকৌশল জাতীয় আঞ্চলিক স্তরে বিরোধী দলগুলির জন্য যে বড়সড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করে রাখল তা বলাই বাহুল্য।